বাংলা বেদখল, দিল্লিও বেহাত। বিধানসভার অ্যাকশন রিপ্লে এবার লোকসভায়। দিল্লিতে বসেই সংসদীয় দলের ভাঙন দেখলেন মমতা। জোড়া ধাক্কা এবার জোড়া ফুলো হাতছাড়া। বিধানসভার পর লোকসভাতেও তৃণমূলে ভাঙন। এবার কি দল ও প্রতীক দুই হাতছাড়া মমতার? মহারাষ্ট্র মডেলে কি প্রতীক দাবি নব তৃণমূলের? কি হতে চলেছে মমতার পরবর্তী পদক্ষেপ? দুটো আইনসভায় ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি জোড়া ফুলো হাতছাড়া? বিধানসভার পর লোকসভাতেও যে ভাঙন দেখা গেল, তৃণমূলে যে ভাঙন দেখা গেল, এবার তাহলে কি এই দল এবং প্রতীক দুই হাতছাড়া মমতার? মহারাষ্ট্রে আমরা 2022-এ যে ছবি দেখেছিলাম, প্রতীক চলে গিয়েছিল শিন্ডে শিবিরের কাছে, সেই মহারাষ্ট্র মডেলেই কি এবার প্রতীক দাবি করবে নব তৃণমূল? কথা বলবো, সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, বিধানসভার পর লোকসভা যে সম্ভাবনাগুলো ছিল একটার পর একটা সেটাই ঘটছে, এবার এই নব তৃণমূল কি করতে পারে? একদমই, যেদিনকার বিধানসভায় নব তৃণমূল ফুটলো সেদিনকাই আমরা বলেছিলাম যে পিকচার আবি বাকি হ্যায়। বিধানসভায় যা হচ্ছে সেটাই হতে চলেছে লোকসভায়, এবং সেই ঘটনাটাই ঠিক ঘটছে। লোকসভাতেও নব তৃণমূল। এরপর প্রশ্ন, এরপর কি? বিধানসভা হয়ে গেল, লোকসভা হয়ে গেল, এরপর কি? এরপর যেটা হতে চলেছে বা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এই যে নব তৃণমূল, তারা যদি মনে করে যে তারাই তৃণমূল নামটা ব্যবহার করবে এবং তারাই তৃণমূলের প্রতীকটি ব্যবহার করবে, অর্থাৎ জোড়া ফুল, তাহলে তাদের যেতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনে গিয়ে তাদের দেখাতে হবে যে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি তাদের সঙ্গে রয়েছে। মানে সেখানে রাজ্যসভার সাংসদরাও যে বড় অংশ তাদের সঙ্গে রয়েছে সেটাও দেখাতে হবে। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদ ছিলেন, আজ সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন। তৃণমূলের এখন 12 জন সাংসদ, তার 2/3 হচ্ছে 8, অর্থাৎ 8 জন সাংসদকে দেখাতে হবে। এছাড়া এরপর আস্তে আস্তে পৌরসভা, পঞ্চায়েত সমস্ত জনপ্রতিনিধিদের যে সংখ্যাগরিষ্ঠ অংশ নব তৃণমূলের সঙ্গে আছে সেটা দেখাতে হবে। শুধু জনপ্রতিনিধি নয়, তৃণমূলের যারা নেতা, যারা পদে রয়েছেন, সেই পদে যারা রয়েছেন এরকম নেতাদেরও সংখ্যাগরিষ্ঠ যে তাদের সঙ্গে রয়েছেন সেটা দেখাতে হবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ নেতা এবং জনপ্রতিনিধি সঙ্গে রয়েছে, এটা যদি ইলেকশন কমিশনকে এই নব তৃণমূল দেখাতে পারে তাহলে ইলেকশন কমিশন তাদের অনুমতি দেবে, যে তারাই তখন বলে দেবে যে তারাই তৃণমূলের আসল তৃণমূল, তারাই তৃণমূল নামটা ব্যবহার করতে পারবে এবং দলের প্রতীকটা ব্যবহার করতে পারবে। এবং সেটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না, তৃণমূল নামটাও তার হাতে থাকবে না, তৃণমূলের জোড়া ফুলের প্রতীকও তার হাতে থাকবে না। এর পাশাপাশি যেটা হবে, এই যে লোকসভায় যেটা, এরা যদি এই 20 জন বা 21 জন বা আরও বেশিরভাগ সাংসদরা যদি একজোট হয়ে আলাদা একটা ব্লক তৈরি করেন, নব তৃণমূল তৈরি করতে পারেন, তাহলে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে লোকসভায় তৃণমূলের দলনেতা যে পদটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে সেটা তার হাতছাড়া হবে। বেশ, তাপস রায় কি বলছেন একবার শুনবো। দলটাই উঠে যাবে, আর সংখ্যা বাড়লো আর না বাড়লো, এবং দল যত তাড়াতাড়ি উঠে যায় তত মঙ্গল। গণতন্ত্রের মঙ্গল, সমাজের মঙ্গল, পশ্চিমবাংলার মঙ্গল, দেশের মঙ্গল। এইসব দলের আড়ালে সমস্ত তো বদমাইশ নানান ধরনের পেশায় নিযুক্ত মানুষরা তাদের কার্য হাসিল করতে আসে, তো সুতরাং সেটা পারবে না, সেটার জন্য মঙ্গল। এই সংসদীয় দলকে হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি যে প্রশ্নটা জোরালো হচ্ছে তা হলো, লোকসভার দলনেতা কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা দলনেতার পদকে হারাচ্ছেন অভিষেক, কারণ এই যে বেসুরো সাংসদরা তারা বারবার অভিষেকের বিরুদ্ধেই সরব হচ্ছেন, অভিষেককে তারা নেতা মানতে নারাজ। লোকসভায় কাকলিকে নেতা বেছেছেন বেসুরোরা, এবং লোকসভা ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়। অভিষেকেই বিক্ষোভ এই বেসুরোদের। সরাসরি চলে যায়, আবির রয়েছেন সঙ্গে। আবির, আমরা ডে 1 থেকে দেখছি তৃণমূলে ভরাডুবির পর প্রত্যেকে সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা মানতে আর চাইছেন না। অভিষেকের ওপর এই ক্ষোভের কারণ কি? দেখো, আজকে কিছুক্ষণ আগেও বিধানসভার বিরোধী দলের নেতা বলছিলেন যেখানে সং আছে গঠন নেই, যেখানে সংগঠনকারী কোনো অস্তিত্ব নেই।
একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে লোকসভার মধ্যেও একাধিক নেতারা যারা রয়েছেন, সাংসদরা যারা রয়েছেন, তাদেরকেও গত কয়েক বছর ধরে কি অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে কাজ করতে হয়েছে, সেটা যদি তাদের সাথে কথা বলা যায় তাহলেই বুঝতে পারা যাবে। এবং সুখেন্দু শেখর রায়ের আজকে ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই প্রসঙ্গের কথা তুলে আনেন। তুমি জানো, প্রথমত হচ্ছে এক, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া; দুই, কোনো আলোচনাতে কারোর মতামত না শোনা, নিজের মতো করে আলোচনা করা এবং সেটাই যাতে কার্যকর করা সেই বিষয়ে চাপ তৈরি করা; তৃতীয়, তাদের বক্তব্য যে সরাসরি কথা বলার কোনো জায়গাতেই তো থাকে না, গোটাটাই নির্ভরশীল হয়ে পড়েছিল হচ্ছে আইপ্যাকের, এবং আইপ্যাক যাকে স্থির করতেন, যার কথা বলে দিতেন, তাকে দিয়েই চালানো হতো। এবং এই প্রসঙ্গে কিছুক্ষণ আগে একটা অভিযোগের কথাও শোনা যাচ্ছিল বিরোধী দলনেতার কথাতে। তার বক্তব্য যে দলেরই একজন শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বালির কৈলাস মিশ্র চাননি, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি রেফারেন্স দিয়ে বলছেন লোকসভার মধ্যেও একাধিক সাংসদদেরকে এই ধরনের অবস্থার সম্মুখীন প্রায় বিভিন্ন সময় ধরে হতে হয়েছে, এবং তারা যদি মনেও করতেন এই বিষয় নিয়ে মুখ খুলবেন, মুখ খোলার কোনো জায়গায় নেই, কারণ তাদের কথা শোনার মতোই কেউ ছিলেন না। ফলে যে পুঞ্জীভূত ক্ষোভ যেটা তৈরি হচ্ছিল, যে রাগ তৈরি হচ্ছিল, তারই একটা বহিঃপ্রকাশ এই নির্বাচনের ফল প্রকাশের পর দেখতে পাওয়া যাচ্ছে। এবং সে কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে একের পর এক সাংসদরা তারা এইভাবে বিদ্রোহ ঘোষণা করলেন এবং তারা সরে গেলেন। যে সংখ্যাটা এই মুহূর্তে রয়েছে 20, তৃণমূলের একটি সূত্রের খবর, যেটা আজ রাতের মধ্যেই সংখ্যাটা আরো বৃদ্ধি পেতে চলেছে, হয়তো আগামীকাল দুপুরের মধ্যে আরো সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে একদিকে বিধানসভার মতো আইনসভাতে সেখানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে লোকসভাতেও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আগামী দুদিনের মধ্যে রাজ্যসভাতেও একই রকম পরিস্থিতি বা ঘটনা ঘটতে চলেছে, সেটাই আগাম জানাচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অন্য ব্লক অর্থাৎ বিক্ষুব্ধ ব্লক তৈরি করেছেন তারাই। বেশ, আমরা একটু শুনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, তার পাশাপাশি বেসুরো সাংসদ শর্মিলা সরকারের এক্সক্লুসিভ রিয়াকশন। আরে পদ থাকলে তবে তো ত্যাগ হবে, পদই নেই কিসের ত্যাগ, সঙ্গই নেই কিসের গঠন, সং পুরো গঠন। পদত্যাগ তো করতে গেলে পদ থাকতে হবে, পদই তো আর থাকবে না যা শুনছি। মক পার্লামেন্ট তৈরি করলে তাতে পদ থাকতে পারে। কুইজ মাস্টার যদি একটা মক পার্লামেন্ট বসাবার ব্যবস্থা করেন, নকল বুদ্ধিঘর তৈরির যদি ব্যবস্থা করেন, হতে পারে। আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল, এবং আমার মনে হলো যে এটা হাই টাইম। কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিই। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম, সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল, কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসি আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। 15 বছর ধরে সরকার চালিয়েছেন। 1998-এ তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, বিরোধী দলনেত্রী হিসেবে প্রচুর আন্দোলন করেছিলেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গেলেন একের বিরুদ্ধে এক লড়াই করার মনোভাব নিয়ে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা হয়ে যেতে হলো। ক্ষমতাহীন মমতা, একা মমতা। এবার তিনি কি করবেন? কথা বলবো, কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, দেখো, যেটা ঘটছে সেটা একটা অভূতপূর্ব ঘটনা। একটা দল ক্ষমতা থেকে সরে গেল, ক্ষমতা হারালো, সঙ্গে সঙ্গে দেখা কি গেল যে 80 জন বিধায়কের মধ্যে 60 জন বেরিয়ে যাচ্ছে, তারপর 28 জন সাংসদের মধ্যে দেখা যাচ্ছে 20 জন বেরিয়ে যাচ্ছে। মানে এরকম ঘটনা সচরাচর ঘটে না, এক অভূতপূর্ব ঘটনা। এবং যেটা দেখায় এখন প্রশ্ন হচ্ছে, একটাই প্রশ্ন বারবার অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, নব তৃণমূল কি করবে, মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি করবেন, সবারই প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি দল রাখবেন না অভিষেক রাখবেন। কারণ অভিষেকের বিরুদ্ধে তো ক্ষোভের পাহাড়, যে কোনো একটাকে বেছে নেবেন কি। তাতে দেখা গেল তিনি অভিষেকের পাশেই এখনো পর্যন্ত রয়েছেন। তাহলে এখানে আরও একটা প্রশ্ন যেটা উঠছে, যে অভিষেকের পাশে থেকে তিনি কি নতুন করে আবার দল তৈরির কথা ভাববেন। কারণ অনেকেই মনে করেই দিচ্ছেন যে এরকম সংকটের নাকি অনেকে তৃণমূলের অনেকে মনে করেন যে এরকম সংকট নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সামলেছেন। কীরকম সেটা না, 2004 সাল লোকসভা ভোট, মমতা এক হয়ে গেল, একজনই সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখান থেকে তিনি ফিরে এসছেন। 2004-এ একজন, 2011-এ তিনি মুখ্যমন্ত্রী হলেন। 2014 সালের লোকসভা ভোটে 1 থেকে তৃণমূল 34 হয়ে গেল। তৃণমূলের অনেকের আশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবে, কিন্তু সেটা কি এখন আর সত্যিই সম্ভব? কারণ 2004 থেকে 2026 এর মধ্যে 22টা বছর কেটে গেছে। শুধু তাই নয়, 2004 অবধি মমতাকে যারা দেখেছেন বা 2011-এ, তারা শুধু বিরোধী নেত্রী হিসাবে মমতাকে দেখেছেন।
2011 সালের পর থেকে মমতা শাসক হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে তার সরকার কীরমভাবে চালিয়েছেন, কীরমভাবে রাজ্যবাসীকে দেখেছেন, সেটাও সবার দেখা হয়ে গেছে। এবং এই 15 বছরে যে ক্ষোভের পাহাড়, সেটা তো একেবারে স্পষ্ট। পাশাপাশি অনেকে এই নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা যখন বলছেন, তখন তারা এটাও ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনছেন। ইন্দিরা গান্ধীও দুবার কংগ্রেস থেকে ভেঙে বেরিয়েছিলেন, একবার 1969 সালে, আরেকবার 78 সালে। এই 78 সালের প্রেক্ষাপটটা যদি তুমি মনে করো, তাহলে 75 সালে এমার্জেন্সি, 77-এ লোকসভা ভোট, ইন্দিরা গান্ধী হেরে গেলেন। 78-এ তার দলের মধ্যে থেকেই অনেকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সরব হলেন। তখন তিনি নতুন দল করলেন কংগ্রেস আই। এই কংগ্রেস আই আবার যেটা ইন্দিরা কংগ্রেস। এবং মজার বিষয় দেখো, এই ইন্দিরা কংগ্রেসেই কিন্তু মমতার রাজনীতিতে হাতে খড়ি। তিনি যখন যোগমায়া দেবীর ছাত্রী ছিলেন, তখন ছাত্র পরিষদ করতেন। তারপর যখন রাজনৈতিক দলে নাম লেখালেন, সেটাও কিন্তু ছিল এই ইন্দিরা কংগ্রেস। অনেকে তাই বলছেন, তাহলে কি আবার ইন্দিরা গান্ধী যেরকম করেছিলেন সেরকম মমতা করতে পারবেন? কিন্তু অনেকে এই তত্ত্বকে একেবারেই মানতে নারাজ। তাদের বক্তব্য, মমতার সরকারের বিরুদ্ধে যে পরিমাণ ক্ষোভ 15 বছরে জন্মেছে, এবং এত বছর পর একটা বয়সেরও ব্যাপার রয়েছে, এই পরিস্থিতিতে চারদিক থেকে তার বিরুদ্ধে যেরকম ক্ষোভ, শুধু তো সাধারণ মানুষের নয়, দেখা যাচ্ছে তারই দলের বিধায়ক সাংসদরা একেবারে ক্ষোভে ফুঁসছেন। তার যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারাও নাকি সরে যাচ্ছেন। মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই আগেই পদত্যাগ করেছেন। আজকে তিনি বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েও দেখা করেছেন। যাতে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ফিরহাদ হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন? এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর ফিরে আসা খুব কঠিন। কিন্তু শেষমেশ কি দাঁড়ায়, সেটাই এখন দেখার। বাংলা বেদখল, দিল্লিও বেহাত। দিল্লিতে বসেই সংসদীয় দলের ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দফায় দফায় বৈঠক। শতাব্দীর বাড়িতে বেসুরো তৃণমূল সাংসদদের বৈঠকে শুভেন্দু অধিকারী। বেরোনোর সময় ভিক্টরি সাইন বাংলার মুখ্যমন্ত্রীর। तृणमूल कांग्रेस में एक बड़ी टूट हो सकती है और ये साफ दिख रहा है कि तृणमूल कांग्रेस के तमाम जो सांसद हैं वो शताब्दी रॉय के घर पर इस समय मौजूद हैं और वहां पर देखिए आए थे पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी इस समय जा रहे हैं यहाँ से मुलाकात करके मिल के। जो तमाम देखिए इन्होंने वी साइन भी किया, जीत का साइन दिखाया है। यानी तृणमूल कांग्रेस में एक जो बड़ी टूट की आशंका पहले से थी वो अब लगभग तय हो गई है। न सिर्फ राज्यसभा बल्कि लोकसभा के भी तमाम सांसद अलग गुट बना करके और तृणमूल कांग्रेस को दो फाड़ करने की पूरी रणनीति बना चुके हैं। भूपेंद्र यादव के घर पर भी बैठक हुई थी, वहां भी शुभेंदु अधिकारी थे और ये ऑपरेशन तृणमूल कांग्रेस काफी लंबे समय से चल रहा है। न सिर्फ विधायक काफी संख्या में पार्टी छोड़ के जा चुके हैं, कारपोरेटर, नगर निगम के, बल्कि अब दिल्ली में आप देखिए इस समय शताब्दी रॉय का ये जो बंगलो है यहाँ पर लगभग 9 से 10 तृणमूल कांग्रेस के एमपी इस समय यहाँ पर मौजूद हैं। राज्यसभा लोकसभा जो दोनों सदनों के एमपी हैं वो भी यहाँ से एक बड़ी टूट की तरफ इशारा कर रहे हैं और अब ये वक्त की बात है कि कब लोकसभा स्पीकर के पास ये पूरा जो दल है वो अलग बैठने और अलग मान्यता की बात करता है। ये तमाम कानूनी पेचीदगियां भी हैं, लेकिन इतना साफ है जमीन पर कि तृणमूल कांग्रेस बुरे संकट में है। उस दिन जिस दिन ममता बनर्जी इंडिया ब्लॉक की बैठक में यहाँ पहुंची थी, उसी दिन ये बड़ा घटनाक्रम सामने आया। कैमरामैन प्रेम के साथ अरुण सिंह, न्यूज 18 इंडिया, दिल्ली। রাজ্য ও কেন্দ্রের সঙ্গে সব রকম সহযোগিতা, বাংলার উন্নয়ন এবং দেশের নিরাপত্তার স্বার্থে একজোট। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, কাকলি ঘোষ দস্তিদার। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो सांसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है, हम देश को सुरक्षित रखना चाहते हैं क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत ज़रूरी मुद्दा है और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं।
अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं, 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ है। हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए, उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज 18 इंडिया, दिल्ली। দিল্লিতে বসেই সংসদীয় দলে ভাঙন দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যর। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। এখন শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন একলা চলন নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি। এবার বেসুরো বৈঠকে ববি, বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম। আমরা গতকালকেই দেখলাম বেসুরো বৈঠকে ববি, বিধানসভায় ঋতব্রতর ঘরে তিনি যান এবং বৈঠক করেন ফিরহাদ হাকিম। আমাদের সংখ্যা যথেষ্ট, এখন সংখ্যা আরো বাড়বে। ববিদা এসেছিলেন, না ববিদা অনেকক্ষণ আমাদের ওখানে, আমাদের সঙ্গে অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। শামীম আহমেদও এসেছিল। আজকে কোনো সিগনেচার হয়নি, কারণ মাননীয় স্পিকার মানে এখন তো আর আলাদা করে সিগনেচার হবে না, আলাদা করে চিঠি দিতে হবে। আরো যারা চিঠি দিতে চান, যারা অনেক লিডারশিপ কালকে থাকবে, আমরা বসে আলোচনা করব। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ, পুর কমিশনার স্মিতা পান্ডে প্রশাসক করা হলো তাকে। কলকাতা পুর আইন মেনে পুরসভা ভাঙল রাজ্য। শুক্রবারে মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম এবং তারপর কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। যেভাবে চলছে সেভাবেই হবে, দ্রুত গতিতেই হবে। কতটা কি চ্যালেঞ্জিং হলো, কিছুটা কি চ্যালেঞ্জিং হবে গোটা বিষয়টা সম্পর্কে? আমি আশা করি সবার সহযোগিতা পেলে ততটা চ্যালেঞ্জিং হওয়ার কথা নেই। আমাদের তো স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছেই, ডিপার্টমেন্ট গাইডও করছে। যেটা অর্ডার আছে সেটাতে তো হাউসটাই করা হয়েছে, সেটা আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ক্লারিফিকেশন চেয়ে নেব যে মানে যেগুলো দায়িত্ব কাউন্সিলররা পালন করতেন সেটা এবার কিভাবে হবে।